Alright, 19th century English students, জেনারেলের সামারিটা আমরা দেখার কথা। সামারি বলতে গেলে জেনারেলের রচয়িতা দেখতেছেন বাই শার্লট ব্রন্টে লেখা, তাই না? শার্লট ব্রন্টে হলো রচয়িতা। এটা 1847 সালে 16 অক্টোবর উনি একটা ছদ্মনাম কারেল বেল এই নামে CURRERBELL এই নামে উনি লেখাটা লিখেছেন। আসলে লেখিকা হলো শার্লট ব্রন্টে। তো এটা অ্যাকচুয়ালি আচ্ছা, এখানেও একটা অন্য নামে লিখেছেন। এখানে আমি প্রশ্ন আসতে পারো অন্য নামে কেন, পুরুষের নামে কেন? এখানে হলো 18th সেঞ্চুরিতে নারী দল, মেয়েরা কোনো কাজে অংশগ্রহণ করতে পারতো না। অনেকটা যে রোকেয়া সাখাওয়াতের যে ইয়ে ছিল সেরকম সিস্টেম। না, রোকেয়া সাখাওয়াত কি অন্য নামে লিখতো? না, মানে তখন তো আসলে নারীদের ওইভাবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই নারী জাগরণের অগ্রদূত, যেহেতু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, উনি বোধহয় ছদ্মনাম অনেকে লিখছে, বাংলা সাহিত্য অনেকে ছদ্মনামে লিখেছেন, সেটা ওরকম এক হিসাব। আর এখানে হলো তখন নারীদের অবস্থান ভালো ছিল না, যার জন্য ওনাদের কোনো কিছু লিখতে পারতেন না, কোনো চিকিৎসা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল না, খালি বোধহয় বেবি সিটিং প্লাস বেশি হলে বাচ্চাদের পড়ানো, এর বেশি কোনো ইয়া ছিল না। এই আর্থসামাজিক অবস্থাটা এখানেই বোঝা যায়, শার্লট ব্রন্টের ইয়াগুলি বোঝা যায়। তো এটা হচ্ছে মূলত শার্লট ব্রন্টের অটোবায়োগ্রাফি বা তার জীবন বৃত্তান্ত। শার্লট ব্রন্টেকে ফার্স্ট হিস্ট্রিয়ান অফ প্রাইভেট কনসাসনেস এবং প্রাউস্ট অ্যান্ড জয়েস লেখকদের মতে সাহিত্যিক পূর্বপুরুষ বা লিটারারি অ্যানসেস্টর অফ রাইটার্স, মানে সাহিত্য যে জগৎ সেটার পূর্বপুরুষ বা অ্যানসেস্টর হিসেবে বলা হয়ে থাকে। আর একটা ইয়া হলো যে ফার্স্ট হিস্টোরিয়ান অফ প্রাইভেট কনসাসনেস, নিজের একটা সচেতনতা, আত্মসচেতনতা, এই জিনিসটা যে কোনো নারী লিখতে পারে সেটা প্রথম শার্লট ব্রন্টে তুলে আনেন। যেমন জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসে ওইখানে কিন্তু খালি অবস্থাটা তুলে ধরা হয়েছে, আর এখানে একটা মেয়ের যে নিজস্ব সোচ্চার হওয়া, তার আত্মসচেতনতা, তার চিন্তা চেতনা, এগুলো তুলে ধরেছেন জেন অস্টেনের মাধ্যমে। তো ব্যক্তিগত জীবনের সাথে জেন অস্টেনের জীবনের যাত্রার বহুলাংশে মিল লক্ষ্য করা যায়। তো পড়ে মনে হয় যে শার্লট ব্রন্ট যেন জেনের মধ্যে দিয়ে নিজের কাহিনীটাকেই বর্ণনা করছেন। তো এটা এই জন্য বলা হচ্ছে জেন মানে শার্লট ব্রন্টে যে লিখেছেন, ওনারা 5 ভাই বোন ছিলেন, 4 বোন 1 ভাই, একটা বোন বোধহয় মারা গিয়েছে। শার্লট ব্রন্টের আরেক বোন ছিলেন এমিলি ব্রন্টে, ওনারও এক বিখ্যাত, মানে উনিও লেখালেখিতে পারদর্শী, ওনারও একটা বিখ্যাত উপন্যাস আছে। আমরা ওয়াদারিং হাইটস নাম ছিল বইটার, আমি দেখেছিলাম আমি যখন শিক্ষা মানে বইমেলায় যখন গিয়েছি, তখন এই সেবা প্রকাশনীর আন্ডারে কতগুলো বইয়ের অনুবাদ হয় না, সেখানে ওয়াদারিং হাইটস আমরা দেখেছি। যেমন এবারে যেরকম অস্কারে একটা সিনেমা অল অ্যালোন ইন দ্য ফ্রন্ট সাইড বা এই টাইপের একটা জার্মান ছবি অস্কারে খুব আগিয়ে আছে, অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। এই বইটার বিষয়, এটা একটা বই থেকে নেওয়া অ্যাডাপ্টেশন। তো সেই বইয়ের লেখিকা ছিল এরিক মারিয়া রেমার্ক নামে একজন মহিলা সাহিত্যিক। ওনারও অনেকগুলো বই আমি দেখেছিলাম সেবা প্রকাশনীতে বাংলায় অনুবাদ ছিল। তো এরকম আর কি। তো আমরা এরকম অনুবাদ বইগুলো মূলত আমাদের বাংলাদেশে সেবা প্রকাশনী প্রকাশ করে থাকে। তো ওখানে আমি দেখেছিলাম আর কি ওই ওয়াদারিং হাইটসটার, এমিলি ব্রন্টের। আর এগুলো তো থাকেই, যে না একটা এগুলো নর্মালি অনুবাদ দেওয়া থাকে, কিন্তু একদম সেবা প্রকাশনীর আন্ডারে মানে ইউরোপিয়ান বিভিন্ন ইংরেজি সাহিত্য যেগুলো, সেগুলো সুন্দর অনুবাদ দেখতে পাওয়া যায়। ওরা যে শুধু 3 গোয়েন্দা, মাসুদ রানা, ওয়েস্টার্ন এগুলো ইয়া করে তা না। আচ্ছা, অন্যদিকে সরে গেলাম। তো ওরা ছিল এতগুলো ভাই বোন। আর জেন অস্টেনের শার্লট ব্রন্টের বাবা ছিল একজন ক্লার্জিম্যান, ধর্মযাজক, যার জন্য ওই ওনার লেখায় ওই ধর্মের নামে যে মানুষজন ব্যবসা কিভাবে করে, টাকা মেরে খায়, তারপরে ওনাদের মা খুব কম বয়সের মধ্যে মারা যায়। তো তাদের বাবা যেটা করে যে একটা ওখানকার স্থানীয় একটা চার্চের আন্ডারে একটা স্কুলে ভর্তি করে, সেখানে থাকার পরিবেশ খুবই মানবতার জীবনযাপন করেছে তারা। সেই জিনিসগুলো আমরা লেখায় পাই, কিভাবে পাই কাহিনী থেকে বলি। তো উপন্যাসের শুরুতে এটা একটা বিল্ডুংসরোমান, গ্রেট এক্সপেকটেশনে যেরকম দেখেছিলাম পিপের ছোট থেকে বড়, এখানেও একটা জেনারেলের 10 বছর বয়স থেকে পরবর্তীতে 37 নাকি 27 বা 20 বা 30-এর কোঠায় পর্যন্ত বয়সের কাহিনীটা আমরা দেখি ওর ছোট ইয়া থেকে। যে জন্মের সময় দেখা যায় যে সে অনাথ শিশু, তার বাবা মা কেউ বেঁচে নেই। তো সে গেটস হেড, আচ্ছা এখানে কতগুলো প্লেস আমরা দেখব, গেটস হেড, লোউড, থর্নফিল্ড, জামাইকা, মুর হাউস আর ফার্মডি, 5-6টা প্লেস।
তো সে মানে অনাথ বাচ্চা হলে যা হয় মামির সাথে মামা মামির সংসারে না হলে চাচা ফুপু সংসারে থাকে এরকম বাচ্চারা। তো গেটসিপ নামে একটা জায়গায় তার মামির নাম হলো মিসেস সারা রিড। মিসেস সারা রিডের বাসায় থাকতো। তার মামি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা, আর জেনার তো ছিল তার 2 চোখের বিষ। তো মিসেস রিডের সারা রিডের 2 মেয়ে এলিজা আর জর্জিনা রিড ছিল, আর একজন ছিল জন রিড। ওই জন্য জন, এলিজা, জর্জিয়ানা রিড একসাথে লিখেছি। তারা 3 ছেলে মেয়ে। মায়ের মতো তারাও জেনকে সেরকম ঘৃণা করতো। জন রিড মানে ছেলেটা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল ঘৃণার ক্ষেত্রে। সে সারাদিন সুযোগ খুঁজতো কিভাবে জেনকে অপদস্থ করা যায়, তুচ্ছ তাচ্ছিল্য করা যায়। বাড়িতে যদি কারো জেনের প্রতি দয়া থাকে সে ছিল হলো তাদের মেইড বেসিলি, তারপরে একটা ক্যারেক্টার। তো একদিন জন মানে ওই ছেলেটা পর্দার আড়ালে লুকিয়ে জেনকে বই পড়তে দেখেছে। তো জেনকে তখন সেখানেও সে এতিম বলে জেনকে খোটা দিয়েছে। এটাও বলে যে তার বাবা তার জন্য 2 পয়সাও রেখে যায়নি। যদি সে তাদের বাসায় না থাকতো তাহলে তো জেনকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে থাকতে হতো। তো শেষে তার হাত থেকে বইটা কেড়ে নিয়ে জন দুষ্টামি করে মাথায় বইটা ছোট্ট মানে ছুঁড়ে মারছে। ফলে জেনের এত জোরে ব্যথা পেয়েছে, জেনের কপাল কেটে রক্ত বের হতে থাকে। রাগের মাথায় জেন তাকে আছড়ে দেয়। তো জেনও একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানুষ দেখাবে। তো মিসেস রিড তাকে শাস্তি হিসেবে উপরতলায় রেড রুম নামে একটা জায়গায় তালাবদ্ধ করে রেখে যায়, যেখানে তার মামা মিস্টার রিড মারা গিয়েছে। তো জেনের মধ্যে এই বিশ্বাস ছিল যে তার মামার আত্মাটা এই ঘরে ঘুরে বেড়ায়। 10 বছরের মেয়ের আর কি ভয় বেশি। ফলে সে রাতে প্রচন্ড ভয় পায় এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান যখন ফিরে আসে তখন তার দেখে যে তার পাশে দয়ালু ডক্টর মিস্টার লয়েড, উনি পারিবারিক ডক্টর ছিলেন, প্লাস মিস বেসিলি যে গৃহপরিচারিকা যে একটু দয়া করতো, সে বসে আছে। তো জেনের মামি আর তার ছেলে মেয়েকে বাইরে কোথাও বেড়াতে নিয়ে গেছে। ওই ফাঁকে ওই কাজের মেয়েটা ডাক্তার ডেকে নিয়ে আসছে। তো জেনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ পেল তারা, এই ডাক্তার আর বেসিলি। তো জেনের মনে সব শুনে ডাক্তার বললো যে পরে মিসেস রিড ফিরে আসলে বললো যে ওকে একটু গেটসের থেকে ভালো কোথাও কোনো স্কুলে ভর্তি করা দিলে ভালো হয়, ওর পরিবেশটা স্যুট করছে না। তো ডাক্তাররা তো ওগুলো অত কিছু জানে না, ওর বাসায় পারিবারিক ঝামেলা। তারপরে যেটা করে তার মামি তাকে জেনকে লোড নামের একটা স্কুলে ভর্তি করে। এই স্কুলের পরিচালক আর প্রধান শিক্ষক ছিল মিস্টার ব্রোকলহার্স্ট, মিস্টার লয়েডের নিজে। অত্যন্ত নিষ্ঠুর এবং ডবল ক্যারেক্টার ডবল দ্বিধারিত ছিল আর কি, দুমুখ সাপ টাইপের। সেই স্কুলের টিচারদেরকে বলতো মেয়েদেরকে খাবার কম দিতে, যাতে তারা পূর্বের ঈশ্বর ভক্ত যেরকম মানে ডিভোটেড মানুষ যারা শহীদ মার্টি বা শহীদ ধর্মের পথে যারা জীবন দিছে ব্যক্তি, তাদের মতো তারা যেন পেইন্স টেকিং বা কষ্ট সহ্য করার মতো শহীদ হতে পারে, এগুলা কথা বলে তারা খাবার কম দিত। আচ্ছা, ভালো কথা। কিন্তু সে কিন্তু ঠিকই অনুদান পেত। সেই অনুদানের টাকায় সে তার পরিবার নিয়ে একটা বিলাসী জীবন লিড করত। তো লোড স্কুলে যে 2জন তার মানে শুভাকাঙ্ক্ষী বা ওয়েল উইশার পেল, একজন হল তার বন্ধু মিস হেলেন বার্নস, ব্রোকলহার্স্টের পরে মারিয়া টেম্পল, মারিয়া টেম্পল এবং হেলেন বার্নস, 2 মেয়ে, ওরা 2জন তার বন্ধু হলো। তো লোড স্কুলে এই ক্ষুধা, অনাহার, তীব্র শীতের কষ্টের মতো মিসেস রিড ও তার ছেলের হাত থেকে মুক্তি পেয়েছে এরকম একটা ভেবে যে খুশি হলো। সে অন্তত বাস করতে লাগলো একটা সময়। কিন্তু একসময় প্রচন্ড শীতের প্রকোপে স্কুলের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে, আর সেই সাথে টাইফাস নামে এক ধরনের আক্রমণে প্রাণের বান্ধবী হেলেন বার্নস সহ অনেক জনাত্রিশেক ছাত্রী সেখানে মারা গেল। তো টাইফাসের কথা বলতে গেলে 18th সেঞ্চুরিতে টাইফয়েডের যে প্রকোপ থাকতেই পারে, তখন পর্যন্ত ওগুলো আবিষ্কার হয় না। প্লেগ আর টাইফাস নিত্যসঙ্গী ছিল মানুষের। এতে যখন দেখা গেল স্কুলে হঠাৎ করে একসাথে 30 জন বা ছাত্রী মারা গেছে, তখন আশেপাশে মানুষের টনক নড়লো। ধনী ব্যক্তিরা আরো বড় বড় টাকা দিয়ে স্কুলের ব্যবস্থাপনা ঢেলে সাজালো। তারপরে হয়তো তেমন কোনো সমস্যা হয় নাই। জেন তারপরে 6 বছর এখানে শিক্ষার্থী হিসেবে ছিল। তাহলে 10 থেকে 6 16 বছর, পরে আরো 2 বছর ওখানে পড়ার টিচার হিসেবে ওখানে কাজ করছে। আর তার সে সময় স্কুলের টিচার ছিল মিস টেম্পল। তো মিস টেম্পলের বিয়ে হয়ে যায়। জেনের ওখানে আর স্কুলে থাকতে ভালো লাগছিল না। সে পত্রিকায় শিক্ষকতার চাকরির বিজ্ঞাপন সে চাকরি করতে চায়। তো সপ্তাহ 2 পরে থর্নফিল্ড থেকে একটা নামক জায়গা, থর্নফিল্ড থেকে একটা চিঠি আসে। এডেল বার্নস নামে একটা এডেল বার্নস নামে একটা ফরাসি বাচ্চাকে পড়ালেখা শেখাতে হবে।
অ্যাডেলের প্রাথমিক পরিচয় হলো এডেল বার্নসের, সে বাড়ির মালিক মিস্টার এডওয়ার্ড রচেস্টার, এখন আসলে নায়ক মিস্টার এডওয়ার্ড রচেস্টারের তাকে দত্তক নেওয়া মেয়ে, পালিত মেয়ে। তবে আরেকটা কথা লোকের মুখে শোনা যায় যে সেই মেয়েটা যে ফরাসি বাচ্চা এডেল বার্নস, তার মার নাম নাকি সেলিন, যার সাথে নাকি রচেস্টারের প্রেম ছিল, মানে অবৈধ সন্তান, এরকম একটা লোকে মুখে রটানো কথা। তো যখন রচেস্টার খেয়াল করে দেখলো যে তার টাকার প্রতি সেলিনের লোভ আছে মেয়েটার মায়ের, এবং সে একজন অবিশ্বস্ত মহিলা, তখন সে অ্যাডেলকে নিয়ে চলে এসেছে, মায়ের কাছ থেকে সরে নিয়ে আসছে। আর যে থর্নফিল্ড গেলে সেই স্থানটা তার ভালো লাগে, ওই জায়গাটা। তো তার ছাত্রী এডেল বার্নস এবং তার বাড়ির যে তত্ত্বাবধায়ক ছিল মিস এলিস ফেয়ারফ্যাক্স, মিসেস ফেয়ারফ্যাক্স, দুজনকেই তার খুব ভালো লাগে। হেলেন বার্নস মেয়েটাকেও মনে ধরেছে, এডেল বার্নস আর ইয়াকেও মনে ধরেছে। এরপরে মাস তিনেক পরে জেন একদিন নদীর ধারে ঘুরতে গেলে তার সাথে বাচ্চাটাকে পড়ানোর 3 মাস পরে গিয়ে তার বাচ্চার বাবা অভিভাবক এডওয়ার্ড রচেস্টারের সাথে জেনের দেখা হয়ে যায়। জেন মনে করে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু বলতে সাহস পায় না। আর মিস্টার রচেস্টারের পরিচয় হলো সে খুব গুরু গম্ভীর, কথা কম বলে, রুট বদমেজাজি টাইপের লোক থাকে। এত কিছু পরও জেনের তাকে সামহাও ভালো লাগে। তো একদিন রাতে একটা চিৎকার শুনে জেন ঘুম থেকে উঠে যায়, আশেপাশে কিছু দেখতে পায় না। জনাব রচেস্টারের ঘরের পাশে গেলে দেখে যে তার ঘরের ভিতরে আগুন লেগে আছে, আগুন ধরে আছে। মরার মতো গভীর ঘুমে আচ্ছন্ন মিস্টার রচেস্টার। ও জেন তাকে ডেকে তুলে আগুনের হাত থেকে রক্ষা করে। রচেস্টার তাকে জানায় আগুনটা খুব সম্ভবত গ্রেস পুল নামে একজন কাজের লোক লাগিয়েছে, কিন্তু গ্রেস পুল দেখতেছে যে জেন সেই সময় কাজ করতেছে, মানে এমন গ্রেস পুলকে দেখে জেন বুঝে যায় যে এই কাজটা গ্রেস পুলের না, আর কেউ এর পিছনে আছে। তো তখন সে বুঝলো যে রচেস্টার পুরো কাহিনী তাকে জানায়নি। এরপরে যখন জনাব রচেস্টার বাড়িতে আরেকটা মহিলাকে নিয়ে আসে, ব্লানশে ইনগ্রাম নামে একজন অর্থলোভী মহিলা, যে শরীর টরীর মানে একটু পুরুষদের সাথে বেশি মেশে, গা ঘেঁষা, তখন জেন একটু হতাশায় ডিপ্রেস হয়ে যায় যে তার তো পছন্দ ছিল, তার কাছে মনে হচ্ছে যে মিস্টার রচেস্টার হয়তো তার প্রতি অ্যাফেক্টেড, আসক্ত। তো একদিন রাতে জ্যামাইকার একটা প্লেস, সেখান থেকে মিস্টার রিচার্ড ম্যাসন নামে একজন লোক এই রচেস্টারদের বাসায় এসেছে। তার উপস্থিতিতে মিস্টার রচেস্টার খুব বিরক্ত হলেন, কিন্তু তার সাথে দেখা গেল যে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ একটা ঘর বদ্ধ ঘরে আলোচনা করে মিস্টার রচেস্টারকে তখন খুশি খুশি মনে হচ্ছিল। তো রাতের বেলা হঠাৎ চিৎকার শুনে আবার জেন ঘুম থেকে উঠে গেছে, বাড়ির অন্যরা টের পায় নাই। তো জনাব রচেস্টার জেনকে তখন উপরের একটা ঘরে নিয়ে যায়, চিৎকারের সোর্সটাতে গিয়ে দেখে যে মিস্টার ম্যাসন যিনি এসেছেন উনি আহত অবস্থায় পড়ে আছেন। তো মিস্টার রচেস্টার তাকে বলল যে মিস্টার ম্যাসনের শরীরে স্পঞ্জ করে দিতে, 2 ঘন্টা পরে ডাক্তার নিয়ে আসবে। তো রাত পোহাবার আগেই তিনি ম্যাসনকে ডাক্তারের বাড়িতে পাঠিয়ে দিল। এখানে জনাব রচেস্টার জেনকে খোলাসা করে কিছু বললো না সে আহত হলো কিভাবে। তো কয়েকদিন পরে তাদের বাসায় মিসেস রিডের পরিচারিকা বেসির স্বামী লিভেন আসে। আচ্ছা, এখানে লিভেন লেখা নাই। আমরা মিসেস রিডের বাসায় যে বেসি লি নামে একটা মেইড ছিল, সে ততদিনে বিয়ে করেছে, তার স্বামী থর্নফিল্ডে রচেস্টারদের বাসায় এসেছে। তো তাকে জানায় যে জেনকে জানায় যে তার মামি তাকে দেখে পাঠিয়েছে, দেখতে চায়। তিনি এখন শয্যাশায়ী, বেডরিডেন। তো জেন তখন 1 সপ্তাহের ছুটি নিয়ে গেট হেডের দিকে যাত্রা করে। তো মিসেস রিডের কাছে গেলে সে জানায় যে আমি তোমাকে এখনো ঘৃণা করি। আরও জানতে পারে যে জন রিড মদ আর জুয়ার মাধ্যমে নিজেকে ধ্বংস করে ফেলেছে, মানে ওর মামির ছেলেটা, মামাতো ভাইটা নিজেকে শেষ করে ফেলেছে। আরও জানতে পারে যে শেষবারের সাথে মায়ের থেকে সম্পত্তি সব লিখে নিতে চেয়েছিল জন, কিন্তু এর কিছুদিন পরে ছেলেটাই লন্ডনে মারা গিয়েছে, কারণ সেও তো অসুখ বিসুখ বাঁধিয়ে ফেলেছে। তো আবার 5ম সপ্তাহে মিসেস রিড জেনকে ডাকলেন, তাকে জানালেন যে তার এক চাচা আছে, জেনের এক চাচা আছে, তার নাম জন আয়ার। সেই চাচা তাকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা জেনকে দিয়েছে, যেটা 3 বছর আগে মিসেস রিড পেয়েছিল। আরও বললেন তার চাচাকে যে তিনি জানিয়েছেন যে টাইফয়েড জ্বরে জেন মারা গেছে, তার চাচাকে বলেছেন জেন মৃত। তো সেদিনই ওগুলো বলে টলে ওই দিনই ওর মামি মারাই গেল। জেনের পরে মামিকে শেষ দেখা দেখে এসে থর্নফিল্ডে ফিরে আসলো। তো জনাব রচেস্টার তাকে তার ভালোবাসার কথা তখন জানালো, এবং জেনের বিশ্বাস হতে চাচ্ছিল না। তখন তিনি বললেন যে আসলে রচেস্টার বলছে আসলে তোমাকে আমি জেলাস করার জন্য ব্লানশে ইনগ্রামকে নিয়ে এসেছিলাম, যাতে তুমি ইয়া করবে আর কি। তো যেদিন প্রথম দেখেছিলেন জেনকে, সেদিনই তিনি তাকে ভালোবেসে ফেলেছিলেন। তো যেন তার ভালোবাসার কথা জানায়, ঠিক হয় যে পরের মাসে তাদের বিয়ে হবে। বিয়ের আসলে যখন তারা শপথ নেবেন,
এমন সময় সেই মিস্টার রিচার্ড ম্যাসন এবং তার একজন আইনজীবী মিস্টার ব্রিক্স এরা এসে চিৎকার করে বলে যে মিস্টার রচেস্টারের একজন বিবাহিত মানুষ, তার বউ আছে, তার নাম হলো মার্থা ম্যাসন। মিস্টার ম্যাসন দাবি করে যে আমি মার্থার ভাই। তো শুনে মিস্টার রচেস্টার তার দাবি অস্বীকার করে না, এটা সত্যি। পরে তাদের সবাইকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখা যে মার্থা আসলে পাগল। যে ঘরের ভিতরে পাগলামি করছিল, একদিক এদিক ওদিক পাগলের মতো ছোড়াছুড়ি করছে। পরে রচেস্টার তাকে জানায় যে তরুণ বয়সে ওই রচেস্টারের বাবা তাকে রচেস্টারকে ধনী বানানোর জন্য তাকে একটা ধনকুবেরের মেয়ে ইয়ার সাথে বিয়ে দিয়েছে, যদিও তিনি জানতেন মেয়েটা আসলে একটা পাগল অবস্থাতে বিয়ে করা। থর্নফিল্ডের ৪র্থ তলায় রচেস্টার তাকে বন্দি করে রাখতেন এবং গ্রেসপুলকে তার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। আসলে এই রহস্যময় আগুনগুলো লাগার কারণ মার্থাই ছিল। কিছুদিন পরে মনের কষ্ট নিয়ে জেন প্রায় খালি পকেটে থর্নফিল্ড ছেড়ে বেরিয়ে যায়, যে বিয়ে হবে না, সেটা বিয়ে করেনি, মানতে পারেনি। জেনের কাছে সে চলে আসে যখন তার কাছে মাত্র পকেটে ছিল 20 শিলিং। মার্শ এন্ড নামে একটা জায়গায় পৌঁছালে তার পয়সা শেষ হয়ে যায়। তো ক্যারেজ থেকে নেমে খাবার ভিক্ষা করে, কিন্তু তাকে কেউ ভিক্ষা দেয় না। তো অবশেষে তার একটা জায়গায় আশ্রয় হয়, যার নাম হলো মুর হাউস। জেন আয়ার নিজের নাম জেন পাল্টায় জেন ইলিয়ট নামে সবাইকে পরিচয় দেয়। সেখানে সে সেই বাড়িতে ছিল দুটো বোন, মেরি রিভার্স এবং ডায়ানা রিভার্স, আর তাদের একটা ভাই ছিল সেন্ট জন রিভার্স। এদের সাথে তার ভালো খাতির হয়ে যায়। জন রিভার্স ছিল আসলে একজন ধর্মযাজক বা পাদ্রী, ক্লার্জিম্যান। সে জেনকে মর্টনে একটি অবৈতনিক বিদ্যালয়ে চাকরি খুঁজে দেয়, স্কুলে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। একদিন জন রিভার্স তাকে জিজ্ঞেস করে লোড স্কুলে জেন আয়ার নামে কাউকে চিনো কিনা তুমি, ওকে জিজ্ঞেস করেছে। তখন জেন আয়ারের চাচা সে জানায় যে জেন আয়ারের চাচা ছিল, সেই চাচা তার নামে 20,000 পাউন্ড রেখে গিয়েছে সেই লোড স্কুলের জেন আয়ারের কাছে। যে তখন নিজের আসল পরিচয় দেয়। তার জন্য আরো বিষয় অপেক্ষা করছিল। জন রিভার্সটা আসলে তার ফুফাতো ভাই বোন ছিল, এই যে তার চাচা ফুফাতো ভাই বোন ছিল। তো যে তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নেয় এবং এই 3 আত্মীয়কে তার যে 20,000 পাউন্ড পেয়েছিল তার 15,000 পাউন্ড সে দিয়ে দেয়, 5,000 নিজের কাছে রাখে। তো এই অর্থ পাওয়ার পরে জন রিভার্স মানে তার ফুফাতো ভাই তো তাকে একজন ভারতে মিশনারি হিসেবে যাওয়ার জন্য প্রস্তাব দেয় এবং সেই সাথে জেনকে বলে যে আমাকে বিয়ে করবে নাকি, তোমাকে বিয়ে করে আমি নিয়ে যেতে চাই। কিন্তু জেন তার প্রস্তাবে রাজি হয় না, কারণ তার মনের মধ্যে আমার রচেস্টার, সে অভিমানের জন্য পালিয়ে এসেছে। জেন আরো ভাবতে থাকে। এক রাতে তার কাছে মনে হলো যেন মিস্টার রচেস্টার তাকে ডাকছে, মনে হলো। তো হঠাৎ করে সে সাডেন ডিসিশনে থর্নফিল্ডে ফেরত যায় এবং সেখানে গিয়ে দেখে যে থর্নফিল্ডের যে বাসাটায় মিস্টার রচেস্টার ছিল সেটা পুরো ছাই হয়ে গিয়েছে। মিস্টার রচেস্টার প্রায় পাগল স্ত্রী মার্থা ম্যাসন নিজের গায়ে আগুন লাগিয়েছে, সে নিজেও পুড়ে মারা গিয়েছে। রচেস্টার এবং তার কাজের লোকদের বাঁচাতে পেরেছেন, কিন্তু সেই সাথে তিনি তার দৃষ্টিশক্তি, কর্মশক্তি হারিয়েছেন, অন্ধ হয়ে গেছে। তো রচেস্টার অন্য একটা জায়গায় ছিলেন, জায়গাটার নাম ছিল ফার্নাডিন। সেখানে যে যায় এবং অন্ধ এবং এক হাতের কর্মশক্তিহীন রচেস্টারকে সেই অবস্থাতেই বিয়ে করে। জেন যখন এই তারপর লাস্টে এরপরে একটা লিপ দেখায় যে তখন তারা মানে একসাথে 10টা বছর বিয়ে কাটিয়েছে তখন, এবং সে লাস্টে দেখাচ্ছে যে সে তার এই জীবনের কাহিনীটা বায়োগ্রাফি হিসেবে লিখছে। স্কুল থেকে এডেলকেও জেন বাসায় নিয়ে আসে, তখন এডেল একটু বড় হয়েছে, বাসায় নিয়ে এসেছে। 2 বছরের মাথায় রচেস্টার তার এক চোখে কিছুটা আলো ফিরে পেয়েছে এরকম দেখায় এবং তাদের একটা বাচ্চাও হয়, সেই বাচ্চাটাকে সে দেখতে পারে, চোখে দেখার সৌভাগ্য অর্জন করে। মোটামুটি এই হলো জেন আয়ারের কাহিনী। সো এগুলোর সবকিছুই মোটামুটি শার্লক হোমসের জীবনের সাথে মিলে গিয়েছে। যেমন লোড স্কুলের শিক্ষা ব্যবস্থা, ওরা যেভাবে পড়াশোনা করেছে সেটা, তারপরে সারাহ রিড মামির কথা বলেছে, ওখানেও কিছু কিছু মিল আছে। আর ধর্মযাজকদের কথা বলেছে, তার বাবা একজন ধর্মযাজক ছিল। সো এটাই হলো মোট কথা জেন আয়ারের কাহিনী আর কি। এখন পরের ক্লাসে আমরা দেখবো যে থিমস, মোটিভ, সিম্বল কি বোঝাচ্ছে, এই কাহিনীর আড়ালে আসলে কি মেসেজ দিতে চাচ্ছে লেখিকা। ঠিক আছে, ঠিক আছে। আর যেহেতু আপনাদের মানে যে যার মতো আছে, সোনাটাকে চিন্তা আপাতত বাদ, পরে কোনো হলে পরে সুযোগ হলে দেখা যাবে। কারণ আমি দেখলাম যে তো করতে পারছেন না, একটা যে